সাইবার ক্রাইম ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। আজকে আমাদের আমন্ত্রণে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ জাফর মিয়া, আমার বড় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই। জাফর ভাই, আপনি কেমন আছেন? আহ সবাইকে ঈদ মোবারক। তোমাকেও ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ কৃপায় এই দেশের এই মহামারী এবং দেশের এই ক্রাইসিসে আল্লাহ তাআলা অশেষ কৃপায় এখনো সুস্থ আছি এবং আমার আমার পরিবারের সকলে সুস্থ আছে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো। জি, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো আছি। আসলে আজকে যে টপিকটি আমরা সিলেক্ট করেছি, আপনি ইতিমধ্যেই জেনেছেন যে সাইবার অপরাধ ও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তা আলোচনা শুরু করার আগে আমি আজকে যারা আমার গ্রুপ মেম্বার আছেন এবং যারা যেখান থেকে লাইভগুলো দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের অতিথি, এবং আমরা সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে জাফর ভাই, আমরা তাহলে আমাদের মূল আলোচনায় চলে যাই। আসলে জি। দেশে এখন আমাদের বাংলাদেশ এখন ডিজিটাল যুগে আমরা প্রবেশ করেছি। দেখা যাচ্ছে যে ডিজিটাল যুগে অনেক ধরনের অপরাধ হয়, যেটাকে আমরা বলি যে সাইবার ক্রাইম। আসলে সাইবার ক্রাইমটা আমি যদি প্রশ্ন শুরুতে আপনি করতে চাচ্ছি, আসলে সাইবার ক্রাইম কি, অর্থাৎ সাইবার অপরাধটা কি, সেটা যদি বলবেন। আচ্ছা। ধন্যবাদ রাজীব। আজকে আমাদের এই ছোট্ট জায়গা থেকে ছোট্ট পরিসরে আমাদের এই এবং আমাদের এই উদ্যোগ এবং আপনার এই অ্যাডভোকেট মোশাররফ হোসেন রাজীব, আপনার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। আহ প্রথমে বলতে চাই, বাংলাদেশ একটি রাষ্ট্র যেখানে উন্নয়ন হচ্ছে। আর আমরা আমরা অপরাধ বিজ্ঞানের ভাষায় বলি, যেখানে উন্নয়ন থাকবে সেখানে ক্রাইম থাকবে। হ্যাঁ, ক্রাইম এবং উন্নয়ন দুটো হলো সমান্তরাল বিষয়, সমান্তরাল এটা চলবে। তো ঠিক তাই, আমাদের এই যেহেতু আমাদের এই এই ইনফরমেশন টেকনোলজির ব্যাপক উন্নয়ন হচ্ছে এবং আমাদের গ্রাহক এইগুলো ব্যবহার করা গ্রাহক বাড়ছে, সেহেতু এই উন্নয়নের পাশাপাশি ঠিক এই ধরনের ক্রাইমও আমাদের দেশে খুব বাড়তেছে। এবং আমরা দেখেছি যে এই ক্রাইমের যেই আগ্রাসন, এই আগ্রাসনের ফলে কি হয়, যে সাধারণ থেকে আরম্ভ করে রাষ্ট্র পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটা 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 আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় এবং ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তো সাইবার ক্রাইমটা যেটা হলো খুব সহজ বিষয়, যে আমাদের ক্রাইম জিনিসটা কি? ক্রাইম জিনিসটা হলো যে আমাদের আমাদের দেশে প্রচলিত যে আইন আছে, সেই আইনটাকে যদি আমি লঙ্ঘন করি, হ্যাঁ, এবং প্রচলিত ফৌজদারি আইন যেগুলো আছে সেই আইনটাকে যদি লঙ্ঘন করি, সেটাই ক্রাইম। এখন আইনে যদি বলা থাকে যে খুন করা যাবে না, তাহলে খুন যদি করি তাহলে সেটা চালক ক্রাইম। যদি বলা থাকে না, খুন করা যাবে, তাহলে যদি খুন করি তাহলে সেটা ক্রাইম না। তারপর নৈতিক দিক থেকে আমরা বলবো যেটা অন্যের ক্ষতি হয়, হ্যাঁ, সেটাকে আমরা নৈতিকভাবে সেটাকে আমরা অপরাধ বলতে পারি। আর সাইবার ক্রাইমটা হলো একেবারে আরো একটা বাস্ট বিষয়, নতুন বিষয়। সেটা হলো যে আমাদের যে মোবাইল ইনফরমেশন টেকনোলজি এবং ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারকে ব্যবহার করে, একেবারে সহজ ভাষায় আমাদের ইন্টারনেট ব্যবহার করে আমরা যদি কোনো কিছু পরিবর্তন ঘটাই, কোনো কিছু বিন্যাস করি, কোনো কিছু সংরক্ষণ করি, কোনো কিছু বাধা প্রদান করি, এই জাতীয় কোনো কিছু করি যেটা যেটা সঠিক না, যেটা অবৈধ, হ্যাঁ, তাহলেই সেটাকে আমরা ক্রাইম বলতে পারি। তো তিন তিন ভাবে এই ক্রাইমটা করা যায়। একটা হলো সাইবার ক্রাইম টু পার্সন, সাইবার ক্রাইম টু প্রপার্টি, এন্ড সাইবার ক্রাইম টু গভর্নমেন্ট অর স্টেট। হ্যাঁ, যেমন আমি যদি ব্যক্তি টু ব্যক্তি যদি কোনো অপরাধ করি, কোনো যদি তার ক্ষতি করার চেষ্টা করি, তাহলে সেটা সাইবার ক্রাইম টু পার্সন। আর যদি কারো কোনো সম্পত্তি নষ্ট করার চেষ্টা করি, হ্যাঁ, তাহলে সেটা সাইবার ক্রাইম টু প্রপার্টি। আর রাষ্ট্রের যদি কোনো ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করি, সাইবার ক্রাইম টু গভর্নমেন্ট অর স্টেট। তো খুব সহজ ভাষায়, যে আমাদের ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ব্যবহার করে, হ্যাঁ, আমরা যদি কোনো অনধিকার প্রবেশ করি, অনধিকার চর্চা করি, যেটা আইনে নাই, সেইটাই হলো সাইবার ক্রাইম। বিশেষ করে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018-তে যে জিনিসটা আছে, অধ্যায় হলো 6ষ্ঠ অধ্যায়, সেখানে 17 থেকে 36 পর্যন্ত, 6ষ্ঠ অধ্যায় প্রায় 17 থেকে আপনার 38, সেকশন 38 পর্যন্ত আইনের ব্যাখ্যা, কিভাবে এই অপরাধগুলি হয় এবং কিভাবে এই অপরাধগুলি হয় এবং অপরাধগুলো করলে কি সাজা, সেই বিষয়ে স্পষ্ট বর্ণনা করা আছে। এবং পরবর্তী আরো কিছু সেকশনে বলা হচ্ছে কোনটা অপরাধ, কোনটা অপরাধ না। এই অপরাধগুলি আমরা যদি করি, তাহলে সেটাকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা সাইবার ক্রাইম বলতে পারি। অর্থাৎ মানে হচ্ছে যে মানে আমরা ইলেকট্রিক বা অনলাইনে যেটা ভার্চুয়াল বলি, জি, 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 অনলাইন ইউটিউব এগুলোর ব্যবহারের মাধ্যমে আমরা আমাদের এখন অনেক ক্রাইম হচ্ছে। যাই হোক, জি। আমরা বুঝতে পারলাম।
যে তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে সাইবার অপরাধটা হচ্ছে এরকম যে আমরা ফেসবুকের মাধ্যমে যে কোনো আক্রমণাত্মক বা কোনো মানহানিকর কোনো বক্তব্য পোস্ট করা, শেয়ার করা। এটা এটা একটা পার্ট মাত্র, এটা একটা ছোট্ট পার্ট, এটাও সাইবার ক্রাইমের অন্তর্ভুক্ত, কিন্তু বিষয়টা আরো বাস্ট, আরো বাস্ট। এটা একটা পার্ট যেটা আমাদের এই সাইবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং তথ্য প্রযুক্তি আইন 2006 এই যে ক্রাইমগুলির কথা বলা আছে, যেই অপরাধগুলির কথা বলা আছে, যেগুলো করা নিষেধ আছে, সেগুলো যদি আমরা করি তাহলে এটাকে আমরা সাইবার ক্রাইম হিসেবে আমরা ব্যাখ্যা দিতে পারবো এবং আখ্যায়িত করতে পারবো, ধরে নিতে পারবো। ওকে ভাই, আমরা তাহলে বুঝতে পারলাম যে সাইবার ক্রাইমটা কি। আসলে এই যে একটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, এই আইনটা আসলে প্রয়োগ করার পিছনে আসলে রাষ্ট্রের কি উদ্দেশ্য ছিল, যদি একটু বলতেন। জি, এই আইনটার গ্রহণযোগ্যতা ব্যাপক। হ্যাঁ, এই আইনটার আমি যতটুকু বুঝি, এবং এই আইনটার গুরুত্বটা ব্যাপক ছিল, প্রয়োজন ছিল। 2006 সালের যে তথ্য প্রযুক্তি আইন, সেই আইনটা দিয়ে আমাদের এই ব্যাপক যে অপরাধ জগৎটা তৈরি হয়েছে সাইবারের মাধ্যমে, সাইবার জগতে, ঠিক আছে, সেটাকে দমন করা সম্ভব ছিল। এবং আমরা প্রত্যেকদিন নতুন 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 ধরনের অপরাধ আমরা দেখতে পাচ্ছি। সেজন্য এই এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, হ্যাঁ, অনেকগুলো আইন, অনেকগুলি বিষয় নিয়ে আলোচনা করে এসেছে যেগুলো আগে ছিল না। তো সেই জন্য সেই হিসাবে ডিজিটাল সিকিউরিটি একটা আমি বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের রাষ্ট্রের জন্য এবং ব্যক্তি জীবনের জন্য। হ্যাঁ, এবং আমরা আশা করতেছি যে ভবিষ্যতে এটা আরো সংশোধন হবে, আরো নতুন নতুন কোনো ক্রাইম, নতুন নতুন সংজ্ঞা আমরা এখানে সংযোজন করা হবে হয়তোবা। হ্যাঁ, এটা একটা যুগের চাহিদা, এবং এই ডিজিটাল সিকিউরিটি একটা আমি অত্যন্ত অত্যন্ত সাধুবাদ জানাই। আমি আরেকটু সংযোজন করতে যাচ্ছি যে আসলে আমার যে বিষয়গুলো যে আসলে দেশের বাইরেও কিন্তু এরকম সিকিউরিটি অ্যাক্ট হিসেবে, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হিসেবে অনেক আগে থেকেই হয়তো ছিল। আমাদের বাংলাদেশে হয়তো এটি প্রথম। আর আগে হয়তো ছিল আরেকটি 2006 একটা তথ্য প্রযুক্তির আইন ছিল। তো আসলে রাষ্ট্রের যে উদ্দেশ্য ছিল এখানে শুধু কি ভার্চুয়াল জগৎটাকে কন্ট্রোল করার জন্য, নাকি অন্য কোনো কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে আপনার মনে হয়? তা একটা একটা আইনের এখন উদ্দেশ্যটা আমরা আইনে যেটা পাচ্ছি, এখন মানুষের মনে কি ছিল সেটা তো আমরা জানি না, তবে আইনে যেটা আমরা পাচ্ছি সেটা স্পষ্ট এটাই যে আমাদের যে ভার্চুয়াল ক্রাইম গুলি আছে, যে সাইবার ক্রাইম গুলি, সেগুলোকে দমন করার জন্যই, সেগুলোকে দমন করার জন্য এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এটাকে এই প্রণয়ন করা হয়েছে। খুব বিষয়। এবং আমাদের পাশের প্রতিবেশী দেশ যেগুলো আছে, ইন্ডিয়া, পাকিস্তান এবং প্রায় সকল দেশগুলিতে এই ধরনের আইনের এখন প্রচলন চলতেছে এবং ব্যবহার এবং কায়েমি ব্যবহার চলতেছে। তো আমরা কেন পিছিয়ে থাকবো? তো সেই ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টটাকে আমি সাধুবাদ জানাই। আর যেটা যে রাষ্ট্রকে অন্য কোনো ভাবে ব্যবহার করছে কিনা, অন্য কোনো ব্যবহার করার বিষয়টা আজান দিচ্ছে, একটু পরে কথা বলি। এখানে আজান দিচ্ছে, আজান আসলে আমার এখন আজান হচ্ছে। আমি আহ, আজানের জন্য একটু আমরা নীরবতা পালন করি, আজানটা শেষ হোক, আমরা আমাদের আলোচনা করি। আমরা মনে হয় জি শুরু করতে পারি। জি জি রাজীব, ধন্যবাদ। যেটা বলতেছিলাম যে এইটা রাষ্ট্র এখনো কিভাবে ব্যবহার করবে, এটার প্রয়োগটা কিভাবে করবে, সেটা তাদের বিষয়। তবে আমি আইনটাতে যেটা পেয়েছি, এটা আমার কাছে মনে হয়েছে অত্যন্ত অত্যন্ত পজিটিভ একটা বিষয় ছিল। এই আইনগুলিতে পজিটিভ বিষয়গুলি আছে, এবং রাষ্ট্র হয়তো বা আমরা ধরে নিব যে রাষ্ট্রের ইন্টেনশন খুবই ভালো ছিল, এবং মানুষের সম্মানকে, মানুষের সম্পদকে রক্ষা করার জন্য এই আইনটি প্রবর্তন করা হয়েছে।
জি, ধন্যবাদ। আমরা আরেকটি প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে যে জি আসলে সাইবার ক্রাইমের শাস্তি সম্পর্কে যদি একটু বলেন যে আসলে এই আইনে কি কি ধরনের শাস্তি জি এই এই সম্ভব এই হয়? এই 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 মা- এই এই ডিজিটাল সিকিউরিটি একটা যে আইনটা আছে, এই আইনটাতে একটা দারুণ বিষয় আছে, সেটা হলো যে ম্যাক্সিমাম ষষ্ঠ অধ্যায়ের ম্যাক্সিমাম সেকশনে যে জিনিসটা আছে, যে প্রথমে প্রথমে আইনটা কি, প্রথম অপরাধটা কি, কোনটা অপরাধ কোনটা অপরাধ না, এই বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে ওই অপরাধটার কি শাস্তি, সেই বিষয়ে ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে আবার সাবসেকশন একটা আছে, সেখানে সেখানে বলতেছে যে যদি এই অপরাধটা সে পুনঃ পুনঃ সংগঠন করে, একাধিকবার মানে সংগঠিত করে, তাহলে তার সাজাটা দেখা যাচ্ছে দ্বিগুণ হয়ে যাচ্ছে। এবং এটা দেওয়ার পিছনে কারণটা কি, যে দেখা যাচ্ছে যে আমি একবার যে জিনিসটা করলাম সেটার জন্য একই সাজা, আর পাঁচবার করলাম একই সাজা, কিন্তু পাঁচবার করার ফলে আমি যে লাভবানটা হচ্ছি, একবারের বলে ফলে বা পরিবার ফলে কিন্তু আমি সেই লাভবানটা হচ্ছি না। তো এখন মানুষকে রেস্ট্রিক্ট করার জন্য, মানুষকে সাবধান করার জন্য এই যে সংযোজনটা করা হয়েছে, এটা একটা একটা দুর্দান্ত বিষয় ছিল। আমি এটাকে অত্যন্ত সাধুবাদ জানাই। আর এই আইনে যেটা হয়েছে, সর্বোচ্চ সাজা হলো যাবজ্জীবন কারাদণ্ড এবং 5 কোটি টাকা জরিমানা, এবং সর্বনিম্ন সাজা 6 মাসের কারাদণ্ড আছে। তো আহ, সাজার বিষয়টা হলো এই। তো যেহেতু যেহেতু এটা ফিজিক্যালি কোনো ভিক্টিমাইজেশন তৈরি হচ্ছে না, কোনো ফিজিক্যাল কোনো ভিক্টিমাইজেশন আসছে না, মানে আমি আপনার মাথা যদি বাড়ি দিই তাহলে আপনি ফিজিক্যালি হার্ড হবেন, অথবা আপনাকে যদি আপনার বাসায় যদি ডাকাতি করি তাহলে আপনার ফিজিক্যালি কিংবা অর্থনৈতিক ভাবে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগ আছে। সেহেতু বিভিন্ন ধরনের সাজা আমাদের আমাদের দণ্ডবিধি প্রচলিত আইনে দেখতে পারি, মৃত্যুদণ্ড আছে, যাবজ্জীবন আছে, বিনাশ্রম সশ্রম কারাদণ্ড আছে। হ্যাঁ, কিন্তু এখানে কি হয়েছে, এখানে কারাদণ্ড এবং জরিমানা এই দুইটা জিনিস রাখা হয়েছে। তো জরিমানা এবং কারাদণ্ড যে দুইটা জিনিস রাখা হয়েছে, এই দুইটা জিনিসকে আমি মনে করি সঠিক ছিল, কারণ এখানে মৃত্যুদণ্ড দেওয়ার মতো কিছু নাই, মৃত্যুদণ্ড দেওয়ার মতো কিছুই নাই। সেহেতু এখানে দুই ধরনের সাজা পাওয়া যাচ্ছে, আমরা একটা দিচ্ছি কারাদণ্ড, আরেকটা হলো জরিমানা, হুম, এবং এটা সঠিক আছে। আচ্ছা। আমরা তো আসলে এই একটা সম্পর্কে জানতেছি, আরো সামনে জানবো। আমরা জানি যে বা আমাদের ল এজেন্সি ফোর্স, বিশেষ করে বা আমাদের পুলিশ বাহিনী যে আছে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে তাদেরকে হুম। কতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, এই বিষয়গুলো যদি একটু না, বলতেন। এইটা আমি বলি, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যেটা বলা হয়েছে তদন্ত করবার যে ক্ষমতা, হ্যাঁ, এখানে বলা হয়েছে একজন পুলিশ অফিসার করবে। এখন এই পুলিশ অফিসারের যোগ্যতা কি হবে, সেটা আবার আমাদের তথ্য প্রযুক্তি আইনে সেখানে বলা আছে যে এই তদন্তটা করবেন এমন একজন পুলিশ অফিসার যিনি কিনা সাব ইন্সপেক্টর, যিনি তার নিচে নয়, অর্থাৎ তাকে ন্যূনতম তার যোগ্যতা থাকতে হবে সাব ইন্সপেক্টর। এবং এই 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 ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে যে আহ, তদন্তকারী কর্মকর্তা যে ক্ষমতা দেওয়া হয়েছে, ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা যদি সেকশন 39 থেকে 54 পর্যন্ত দেখি এই আইনের, তাহলে দেখা যাবে যে এখানে এই তদন্তকারী কর্মকর্তাকে ব্যাপক ক্ষমতা দেওয়া হয়েছে। এবং এমনকি তদন্তকারী কর্মকর্তার যদি সাসপেক্টেড মনে হয়, আদালতের অনুমতি ছাড়াও সে কোনো কিছু সিজ করতে পারে, সেখানে সে জব্দ করতে পারবে, আটক করতে পারবে। তো এই ব্যাপক সুযোগ দেওয়া হয়েছে তদন্তকারী কর্মকর্তাকে, এবং এই সুযোগ দেওয়ার পিছনে কারণ হলো যে যাতে এই ধরনের অপরাধকে কঠিন হস্তে দমন করা যায়, সেজন্য। মানে তার মানে আমি স্পেসিফিকলি এক কথায় উত্তর জানতে চাচ্ছি আপনার কাছ থেকে যে যদি কেউ সাইবার ক্রাইমের শিকার হয়ে হয়, তাই সেক্ষেত্রে যদি থানায় অভিযোগ করে, তাহলে পুলিশ কি তাকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করতে পারে কি? আচ্ছা, হ্যাঁ, এটা আমি বলি। আহ, এই এই মা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে ষষ্ঠ অধ্যায়ে যে অপরাধগুলির কথা বলা আছে, পরবর্তীতে আপনার ষষ্ঠ অধ্যায়ের সেকশন 53 সেকশন 53 ওখানে স্পষ্ট বলা আছে কোন কোন মামলাগুলি আমলযোগ্য, কোন কোন মামলাগুলি আমল অযোগ্য, কোনগুলো কগনিজেবল অফেন্স, কোনগুলো নন কগনিজেবল অফেন্স, কোনগুলো বেলেবল সেকশন, কোনগুলো নন বেলেবল সেকশন, আর কোনগুলো কম্পাউন্ডেবল সেকশন, কোনগুলো নন কম্পাউন্ডেবল সেকশন, স্পষ্ট এখানে বলা আছে। যেহেতু যেই মামলা যেই অপরাধগুলো আমরা জানি কগনিজেবল অফেন্স, সেইগুলো সরাসরি আমরা এফআইআর দায়ের করতে পারবো, এফআইআর দায়ের করতে পারবো, থানাতে এফআইআর দায়ের করতে পারবো, এবং থানাতে এফআইআর দায়ের করার পর ওই ওই তদন্তকারী কর্মকর্তা এই মামলা সুষ্ঠু তদন্তের জন্য বিনা পরোয়ানায়, বিনা গ্রেফতারি পরোয়ানায় আসামিকে গ্রেফতার করতে পারবে, এবং 24 ঘন্টার মধ্যে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে পারবে, সেই এখতিয়ার তার রয়েছে। আচ্ছা, আমরা তাহলে জানতে পারলাম যে আসলে অনেক কগনিজেবল আমলযোগ্য এবং কোনটি আমলযোগ্য না, ওই বিষয়টার উপর আসলে মামলা মানে ফ্যাক্টের উপরেই এটা ডিপেন্ডেন্ট করে। জি, ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট এটা।
আমরা নেক্সট একটা প্রশ্নতে যাচ্ছি, সেটা হচ্ছে যে সাইবার ক্রাইম গুলো কি জামিনযোগ্য কিনা? আমরা তো অন্যান্য দেখি যে জামিন অযোগ্য আছে, আবার জামিনযোগ্য আছে, সেটা যদি এক কথা বলি। আমি আবার আমি আবার আবার রিপিট করছি, সেকশন 53 অফ ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018, সেইখানে স্পষ্ট বলা আছে যে কোনগুলো জামিনযোগ্য কোনগুলো জামিনযোগ্য না। আমি আবার আপনাকে রিপিট করছি, একটু আরো স্পষ্ট হওয়া দরকার আছে এখানে। যেমন সেকশন 18 উপধারা 1 এর দফা খ, সেকশন 20, সেকশন 25, সেকশন 29 ও সেকশন 47 এর উপধারা 3 এই উল্লিখিত অপরাধসমূহ অআমলযোগ্য, মানে নন কগনিজেবল অফেন্স, এবং জামিনযোগ্য বেলেবল অফেন্স। এই অপরাধগুলো অআমলযোগ্য এবং বেলেবল। এছাড়া সেকশন 17, সেকশন 19, সেকশন 21, সেকশন 22, সেকশন 23, সেকশন 24, 26, 27, 28, 30, 31, 32, মানে 33 এবং হচ্ছে যে 34 এগুলো হলো আমলযোগ্য। অপরাধ, মানে এটাও আসলে ফ্যাক্টের উপরে নির্ভর করে যে কোনটা জি জি জি, এগুলো আমলযোগ্য। আমলযোগ্য এবং জামিনযোগ্য। তবে 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 নন কগনিজেবল অফেন্স এবং বেলেবল অফেন্স যেগুলো আমি বললাম, সেই অপরাধগুলি যদি সে পুনরায় আবার করে, দ্বিতীয়বার আবার করে, তাহলে সেই ক্ষেত্রে এটা অজামিনযোগ্য এবং আমলযোগ্য অপরাধ। অর্থাৎ ধরেন সেকশন 29 এর যে অপরাধটা, সেটা হলো আমল অযোগ্য, আমলযোগ্য এবং জামিনযোগ্য। এই অপরাধটা যদি সে আবার দ্বিতীয়বার করে অথবা বারবার করে, তখন এটা আর আমি একটু সংযোজন করি, সরি ইন্টারভিউ করার জন্য, যে আমরা সেকশন সম্পর্কে আমরা একটু পরে আসতেছি। আমি যেটা জানতে চাচ্ছি যে আসলে ফেসবুকে আমরা প্রায় দেখি যে আহ, অনেকেই স্ট্যাটাস দেয় যে এমন হয় যে কাউকে উদ্দেশ্য করে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বা আক্রমণাত্মক করার জন্য স্ট্যাটাস দিয়ে থাকে। সেই ক্ষেত্রে যে আহ, যার আক্রমণ হলো বা যে এই অপরাধের শিকার হলো, সেক্ষেত্রে আসলে আমি কি মানে আইনগতভাবে কি ব্যবস্থা নিতে পারি বা আইনে আমার কি প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে সে সম্পর্কে যদি আচ্ছা, বলতেন, আচ্ছা, যেহেতু এটা 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 আপনি যে দুটো অপরাধের কথা বলেছেন, আক্রমণাত্মক অথবা মিথ্যা অথবা ভীতি প্রদর্শক পূর্বক কোনো মিথ্যা তথ্য উপস্থাপন করা, এক, যাতে এই একটা বিষয়। আর একটা হলো মানহানিকর তথ্য প্রচার ও প্রকাশ করা। একটা হলো সেকশন 25, একটা সেকশন 29। এই দুইটা অপরাধই হলো অমলযোগ্য এবং জামিনযোগ্য অপরাধ। অর্থাৎ অমলযোগ্য অপরাধ হলো যে এটা আপনাকে বিজ্ঞ আদালতের অনুমতি নিয়ে তারপর গ্রেফতারি পরোয়ানা আপনার আসামির বিরুদ্ধে জারি করা সম্ভব। অর্থাৎ আপনাকে এই মামলাটা করার জন্য সহজ পদ্ধতি হলো, এই ধরনের কোনো অপরাধ যদি ঘটে, তাহলে এক করতে পারেন যে আপনি থানায় একটা জিডি করতে পারেন, হ্যাঁ। অথবা আরেকটা করতে পারেন যে আপনি সরাসরি কোর্টে সাইবার ট্রাইব্যুনাল আছে, ওইখানে এসে আপনি আপনার অভিযোগটি তথ্য উপাত্ত এবং সাক্ষ্য প্রমাণ দিয়ে অভিযোগটি দায়ের করলে পরবর্তীতে এই দায়েরের ভিত্তিতে বিজ্ঞ আদালত যে আদেশ দিবেন সেই রূপ আদেশ অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ পালন করবে। আমার একটা প্রশ্ন মানে একটু ইনক্লুড করি যে এই মানে যারা এই হ্যাঁ প্রতিপন্ন করে বা কারোর মানহানি পূর্ণ করার উদ্দেশ্যে কোনো স্ট্যাটাস দিয়ে থাকলে সেক্ষেত্রে শাস্তির বিধানটা কি রাখা হয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে? যেমন সেকশন 25 যেটা আছে, আপনাকে বলি, সেকশন 25 যেটা আছে, যদি আপনার আক্রমণ মিথ্যা ভীতি প্রদর্শক তথ্য উপাত্ত প্রেরণা প্রকাশ করে ইচ্ছাকৃতভাবে জ্ঞাতসারে, হ্যাঁ, তাহলে সেকশন 25 যেটা বলা আছে উপধারা 1 যে অপরাধটি আছে, আমি আবার একটু পড়ে শোনাই। যদি কোনো ব্যক্তি ওয়েবসাইট বা অন্য কোনো ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে এমন কোন তথ্যপত্র প্রেরণ করেন যাহা আক্রমণাত্মক বা ভীতি প্রদর্শক অথবা মিথ্যা বলিয়া জ্ঞাত থাকা সত্ত্বেও কোনো ব্যক্তি বিরক্ত, অপমান, অপদস্থ, হেয় প্রতিপন্ন করিবার অভিপ্রায়ে কোনো তথ্যপত্র প্রেরণ, প্রকাশ বা প্রচারণা করে, তাহলে তাহলে তার সাজা হলো অপরাধ করেন তাহলে অনধিক 3 বছর কারাদণ্ড বা অনধিক 3 লক্ষ টাকা অর্থদণ্ড। এই ধরনের সেকশন 25 উপধারা 1 অনুযায়ী যদি কোনো অপরাধ করে, মানে আমরা মিথ্যা তথ্য উপস্থাপন করে একজন ব্যক্তি সম্পর্কে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের প্রমাণিত হলে অনধিক 3 বছর কারাদণ্ড এবং অনধিক 3 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে তাকে দণ্ডিত করা সম্ভব। আর মানহানিকর তথ্য যদি প্রকাশ করে সেকশন 29, সেখানে বলা আছে
যদি এরকম করে তাহলে তাকে 3 বছর, অনধিক 3 বছর কারাদণ্ড এবং অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা সম্ভব। হ্যাঁ, তাহলে আমরা বুঝলাম যে যদি মানে এখানে একটা বিষয় আছে যে জ্ঞাতসারে মানে মেন্সরিয়া যেটা আমরাকে বলি, যে আপনি জি জেনে শুনে কোনো পোস্ট করা, কাউকে আক্রমণ করার উদ্দেশ্যে বা হ্যাঁ প্রতিপূর্ণ করার উদ্দেশ্যে যদি জেনে শুনে করা হয় তাহলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী সে একটা ক্রাইম সংগঠন করলো। আর যদি এটা সেকেন্ড টাইম করা হয়, মানে যে আমরা তো প্রথম দেখলাম যে ফার্স্ট টাইম, এটার মনে হয় আরেকটা অপশন আছে জি যে যদি একই অপরাধ যদি সেকেন্ড টাইম দ্বিতীয়বার করা হয় তাহলে মনে হয় করা হয়, শাস্তির বিধানটা আরেকটু বেশি। শাস্তি আরো বাড়ে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ডাবল হয়ে যায়। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ডাবল, এটা শাস্তির বিধান তখন বাড়ে এবং শাস্তি কারাদণ্ডও বাড়ে এবং জরিমানাও তার বেড়ে যায়। আচ্ছা আমরা এবং সেই আচ্ছা ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে জি জি এবং সেই বলুন। ক্ষেত্রে এই অপরাধগুলো অজামিনযোগ্য এবং আমলযোগ্য। আচ্ছা আমরা অনেক সময় দেখি যে ফেসবুক হ্যাক হয়ে যায়, অনেকে অ্যাকাউন্টে ঢুকতে পারতেছে না। তো হয় কি যে অনেকেই দেখা যাচ্ছে যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, কিন্তু সে দেখতেছে যে তার অ্যাকাউন্ট ফেসবুক অ্যাকাউন্ট থেকে বিভিন্ন ধরনের আক্রমণাত্মক মিথ্যা তথ্য দিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করে। তো সেই ক্ষেত্রে আসলে বা করণীয় কি? এই হ্যাকিং এর বিষয়টা একেবারে স্পষ্ট একটা বিধান আছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে। হ্যাঁ, যেটা যেটা যে কারণে এই একটা গুরুত্বটা এত বেশি একদম স্পষ্ট, সেটা সেকশন 34। সেকশন 34 এ যেটা বলতেছে, যদি কেউ হ্যাকিং করে, স্পষ্ট যদি শব্দটা হ্যাকিং হয়, যদি শব্দটা অপরাধটা যদি হ্যাকিং হয় তাহলে স্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি এই হ্যাকিং করে, হ্যাঁ, তাহলে তাকে অনধিক 14 বছর কারাদণ্ড বা অনধিক 1 কোটি টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ড দণ্ডিত করা যাবে। অর্থাৎ হ্যাকিংটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি যদি কারো অ্যাকাউন্ট, কোনো ডাটা সিস্টেম হ্যাক করেন, তাহলে এটা একটি গ্রিভিয়াস অপরাধ হিসেবে এটাকে গণ্য করা হচ্ছে, যার কারণে সাজা অনধিক 14 বছর এবং জরিমানা হলো অনধিক 1 কোটি টাকা বা উভয় দণ্ডে দণ্ডিত করা সম্ভব। মানে সেক্ষেত্রে মানে তাহলে মানে আমার আইনগত করণীয় কি আছে? আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টে হ্যাকিং করছে, কিন্তু আমি এটা যদি একেবারে সহজ। এটা আমি একটু শেষ করি। এই সেকশন 34 যদি কেউ যদি কোনো অপরাধ করে, আমি একটু সেকশন ইনক্লুড থার্টি করি। ফোরে যদি কেউ কোনো অপরাধ করে, হ্যাঁ আচ্ছা, ভাইয়া, আমি একটু সেকশন আরেকটু 34-এ যদি কেউ কোনো অপরাধ করে, আচ্ছা বলুন প্লিজ। আমি একটু ইনক্লুড করতে চাচ্ছি যে যদি এমন হয় যে আমি বুঝতেছি যে অ্যাকাউন্টটা আমাকে হ্যাকিং করে ফেলছে, এখন ও মিথ্যা তথ্য দিচ্ছে আমার অ্যাকাউন্ট থেকে, আমি কিন্তু দিচ্ছি না, আমি কিন্তু ফেঁসে যাচ্ছি, আমি কিন্তু ইনোসেন্ট, কিন্তু আইন কিন্তু আচ্ছা সেটা পরের বিষয়, যে আইন বিচারের পরের বিষয়। আমি ইনোসেন্ট কিনা সেটা কিন্তু কোর্টে এটা যখন আসবে, মামলা হবে, তখন প্রমাণ করতে হবে। তো আমার যে প্রাইমারি স্টেজ আছে, যে যখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টে হ্যাকিং হয়ে গেছে, কোনো মিথ্যা তথ্য দিচ্ছে অন্য কেউ, লিখে আক্রমণ করতেছে, সেই ক্ষেত্রে আমার আইনগত আমি কি পদক্ষেপ নিতে পারি? যে এমন যদি হয় আচ্ছা যে আমি কোনো আইনগত পদক্ষেপ নিলাম না, হ্যাঁ, কোনো আইনগত পদক্ষেপ নিলাম না, সেক্ষেত্রে আমার লাইবিলিটি থাকবে কিনা, বা আমি আহ, আহ, এই আহ, যদি লাইবিলিটি না থাকে সেক্ষেত্রে কি হবে? আচ্ছা, ঠিক আছে। লায়াবিলিটি অবশ্যই আছে। আপনি আপনি যখন দেখবেন একটা সমস্যা হচ্ছে, তখন আপনাকে অবশ্যই সেটা যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। যদি বিষয়টা হয় হ্যাকিং, তাহলে এটা সেকশন 34-এ যায়। যদি সেকশন 34-এ যায়, তাহলে আপনার আপনার ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে, দারুণ সুযোগ রয়েছে। আপনি সরাসরি একটি এফআইআর দায়ের করতে পারবেন আপনার স্থানীয় থানায়। আপনি আপনি গিয়ে একটা এফআইআর দায়ের করতে পারবেন। এফআইআর দায়ের করার সাথে সাথে তারা ওই মামলা তদন্তকারী কর্মকর্তা যিনি আছেন, যথাযথ ব্যবস্থা নিতে পারবেন। ওই হ্যাককৃত অ্যাকাউন্টকে জব্দ করা, বাজেয়াপ্ত করা, কিংবা যে কাজগুলি করা দরকার উনি সরাসরি খুব দ্রুত সময়ের মধ্যে উনি করতে পারবেন। এতে কি হবে, আপনার লায়াবিলিটি তখন হ্রাস পাবে। এটা এখান থেকে যদি কোনো মিথ্যা তথ্য, ভুল তথ্য, মানহানিকর তথ্য যদি উপস্থাপন করা হয় কোনো ব্যক্তির, আমার মনে হয় অ্যাডভোকেট জাফর ভাই নেট প্রবলেমে আসলে ডিসকানেক্টেড হয়ে গেছে।
আশা করি আমি দ্রুত আবার ব্যাক করব। আসলে নেট আসলে এমন একটা জিনিস যে কখন ডিসকানেক্ট হয় আসলে এটা বলাটা খুবই মুশকিল। আহ, আমার মনে হয় উনি অবশ্যই। জি জি, আমি শুনতে পারছি। আপনি শুরু করতে পারেন যে মিস্টার হোমস, কখন থেকে শুরু করতে পারেন। বাইরে জ্বর তো, বাইরে জ্বর তো বাতাস তো, জি বাইরে জি জ্বর এবং বাতাস তো, সেজন্য হয়তো বা নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। আপনি আপনি শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনিও শুরু করতে পারেন। আচ্ছা, যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম যে যদি হ্যাকিং করে তাহলে তার জন্য সুযোগ রয়েছে, দারুণ সুযোগ রয়েছে। সে সরাসরি এফআইআর দায়ের করতে পারবে এবং এফআইআর দায়ের করে তদন্তকারী কর্মকর্তা সেই সে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে এবং খুবই দ্রুত সময়ের মধ্যেই সে যথাযথ ব্যবস্থা গ্রহণ তখন করতে পারবে। আর আমাদের এই আইনটা, ডিজিটাল সিকিউরিটি আইনে একটা রক্ষা কবচ রয়েছে, সেকশন 57। হ্যালো? জি জি, আমি শুনতে পাচ্ছি, আমি শুনতে পাচ্ছি, আপনি কন্টিনিউ করুন। যে এটা একটা রক্ষা কবচ রয়েছে, সেকশন 57। যদি এখানে বলা আছে সরল বিশ্বাসকৃত কার্যকর্ম, যদি কোনো ব্যক্তি সরল বিষয়ে কোনো কিছু করে, হ্যাঁ, দেখা গেল আমি এই ফেসবুক চালাতে পারি না, অথবা নতুন শিখতেছি, অথবা ভুলে আমার একটা পোস্ট শেয়ার হয়ে গিয়েছে অথবা আপলোড হয়ে গিয়েছে, যেটা কিনা আরেকজনের মানহানির পর হতে পারে, অথবা আরেকজন ক্ষতি হতে পারে, রাষ্ট্রীয় ক্ষতি হতে পারে, আমি সরল বিশ্বাসে করেছি, আমি আসলে বুঝতে পারিনি বিষয়টা, তো তাহলে সেখানে রক্ষা কবচ হয়েছে সেকশন 57। তাহলে সেটাকে আর অপরাধ হিসেবে গণ্য করা হবে না, সে সে পার পেয়ে যাবে। তো যেহেতু সরল বিশ্বাসে করলেই সেটা তার জন্য প্রতিকার রয়েছে। আর যদি তার অ্যাকাউন্ট কেউ হ্যাক করে, পরবর্তী তদন্ত যদি সেটা আসে, তাহলে তার লায়াবিলিটি সম্পূর্ণ রূপে হ্রাস পায়। তখন লায়াবিলিটি চলে যায় যিনি হ্যাক করেছেন তার উপরে। তবে আমার জি জি, লায়াবিলিটিস একজন নাগরিকের, সচেতন নাগরিক হিসেবে অবশ্যই উইদিন ভেরি শর্টেস্ট পসিবল টাইম আমাকে যথাযথ কর্তৃপক্ষের কাছে বিষয়টি অবগত করতে হবে। মানে তার মানে বিষয়টা হচ্ছে দাঁড়ালো যে যখন আমি বুঝতে পারলাম যে আমার অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে, হ্যাকিং কেউ করলো, তাহলে আমাকে বসে থাকার সুযোগ নাই। আমাকে প্রথমত স্থানীয় থানাতে যেতে না, না। হবে এবং সে বিষয়ে একটা হ্যাঁ, হ্যাঁ, মামলা হ্যাঁ। অথবা জিডি যে কোনো একটা আমাকে ব্যবস্থা গ্রহণ করে রাখতে হবে। তা না হলে ব্যবস্থা নিতে আইনগত হবে। হ্যাঁ, লাইবিলিটি আমার উপরে কিন্তু এসে থাকবে। এটা এসে আমরা যাবে। বুঝতে পারছি। থাকবে। হুম। ধন্যবাদ। আমরা এই বিষয়টা ক্লিয়ার হলাম। আশা করি আমাদের যারা দেখছেন তারাও অবশ্যই এটা ক্লিয়ার হয়েছেন আমি মনে করি। আহ, আমরা অনেক সময় আবার দেখতে পারি যে ফেসবুকের মধ্যে যে অনেকে অনেক অ্যাকাউন্ট খুলে থাকেন, যে দেখা যাচ্ছে যে আসলে আহ, অন্যের ছবি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলে ছদ্মবেশ, যেটাকে আমরা বলি যে ছদ্মবেশ, আসলে সে ব্যক্তি না। এটা কি কোনো অপরাধ, অপরাধ কিনা? অবশ্যই, এটা অবশ্যই অপরাধ। এটা স্পষ্ট বলা আছে এই অপরাধ সম্পর্কে, শব্দ বিষয় বিষয়টা স্পষ্ট বলা আছে সেকশন 24। সেকশন 24-এ স্পষ্ট বলা আছে যে পরিচয় প্রতারণা বা ছদ্মবেশ দারুণ। আপনি যদি সেকশন 24টা দেখি, আমরা সেকশন 24-এ কি বলা আছে একটু দেখবেন প্লিজ। জি আমি বলতেছি, একটু আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বা জ্ঞাতসারে কোনো কম্পিউটার, কম্পিউটার প্রোগ্রাম, কম্পিউটার সিস্টেম, কম্পিউটার নেটওয়ার্ক বা কোনো ডিজিটাল ডিভাইস, ডিজিটাল সিস্টেম বা ডিজিটাল নেটওয়ার্ক ব্যবহার করিয়া প্রতারণা করিবা বা ঠকাইবার উদ্দেশ্যে অপর কোনো ব্যক্তিকে পরিচয় ধারণ করে, অপর কোনো ব্যক্তির পরিচয় ধারণ করেন বা অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত কোনো তথ্য নিজের বলিয়া প্রদর্শন করেন, বা উদ্দেশ্যমূলকভাবে চলিতের মাধ্যমে জীবিত বা মৃত ব্যক্তি সত্তা নির্মমিত উদ্দেশ্যে নিজের বলিয়া ধারণ করে, নিজের বা অপর কোনো ব্যক্তির সুবিধা লাভ করে বা করাইয়া দেয়, কোনো সম্পত্তি বা সম্পত্তি স্বার্থ প্রাপ্তি, অপর কোনো ব্যক্তি বা ব্যক্তি সত্তার রূপ ধারণ করিয়া কোনো ব্যক্তির ব্যক্তি সত্তা ক্ষতি সাধন করে, তাহা হইলে ব্যক্তি অনুরূপ কার্যব্যাপী এইরকম কার্য হবে একটি অপরাধ। অর্থাৎ সোজা কথা, যে আপনি যদি প্রতারণা করবার জন্য, তাকে ঠকাবার জন্য, কোনো কিছু গেইন করার জন্য যদি আপনি এই ধরনের কাজ করেন, যেটা আপনি নন কিন্তু আপনি সেটা সেজেছেন, তাহলে তাহলে সেটা অপরাধ হিসেবে হবে। এবং যদি এই ধরনের অপরাধ করেন তাহলে অনধিক 5 বছর কারাদণ্ড এবং 5 লক্ষ টাকা, অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ডে আপনাকে দণ্ডিত করা যাবে, অথবা উভয় দণ্ডে আপনাকে দণ্ডিত করা যাবে। থ্যাংক ইউ, বুঝতে পারলাম বিষয়টা। তার মানে হচ্ছে যে আসলে যারা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে অন্যের ছবি দিয়ে বা ছদ্মবেশ ধারণ করে আসলে যারা ফেসবুক জি, অ্যাকাউন্ট খোলে, আসলে এটা একটা অপরাধ সাইবার সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী। তো আশা করি জি। যে বিষয়টা আমাদের দর্শকরা বুঝতে পারবে এবং অলরেডি আমাদের এই আলোচনার মাধ্যমে বুঝে গেছে। তা আমরা অনেক সময় দেখি যে আসলে যে যেমন ধরেন অনেক আক্রমণাত্মক পোস্ট আছে, যে কোনো আমরা কোনো ব্যক্তিকে হ্যাক প্রতিপন্ন করার জন্য
বা তার মানহানি করার জন্য যদি কোনো পোস্ট দিয়ে থাকে, যে আমরা এটা বুঝতে পারলাম যে এই ব্যক্তিটা ওই ব্যক্তিকে আসলে তাকে সামাজিকভাবে প্রতিপন্ন করার জন্যই মূলত এই পোস্টটা আসলে দিয়েছেন। তো সেই ক্ষেত্রে যেমন আমরা একটু আগে জানতে পারলাম আপনার কাছ থেকে যে আসলে যে পোস্ট করে সে তো অপরাধ আসলেই করবে, মানে হুম। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইন অনুযায়ী। এখন কথা হচ্ছে যারা কমেন্ট করতেছে, হুম। যারা এই পোস্টটাকে পড়ে সে আক্রমণাত্মক কমেন্ট করতেছে, সেই যারা কমেন্ট করছে তারা সেই ক্ষেত্রে অপরাধী হয় কিনা, এবং যারা শেয়ার করতেছে এই পোস্টগুলো তারা কি এই আইনের অধীনে কি অপরাধী হবে কিনা, বা এটা কোনো অপরাধ? আচ্ছা, এটা অনেকেই করে, এখন এটা হলো জানার যে জন্য। হুম, তথ্যটা তথ্যটা এটা হলো, আপনি যদি ডোল রাখেন তো ডোলে তো বাড়ি দিবেই। ঠিক আছে। তো এখন তথ্যটা যদি মিথ্যা হয়, হ্যাঁ, এবং সেখানে যে কমেন্টস গুলি করতেছে সেই কমেন্টস গুলো যদি মিথ্যা হয়, এবং এটার কোনো আহ, বা কোনো সত্যতা নাই, হ্যাঁ, তাহলে তো অবশ্যই এটা আমরা আমরা যেই দেখতেছি সেকশন 25 এবং সেকশন 29-এর যে আছে সেই অনুযায়ী এটা যায়। হ্যাঁ, সেটা যায়। এবং সেজন্যই সেজন্যই এই সেকশন 25 এবং 29-কে একটু কম কম গ্রহণযোগ্যতা দেওয়া হয়েছে। সেজন্য এটাকে অমলযোগ্য এবং জামিনযোগ্য অপরাধ হিসেবে আহ, গণ্য করা হয়েছে। তা না হলে তো আহ, একেবারে আমরা আমরা একটা যে কোনো একটা পোস্ট দিই, যদি দেখে লিখি যে আহ, আমি এই মুহূর্তে আমি কুমিল্লা যাচ্ছি, আমি একটা পোস্ট যদি দেই, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে কেউ বলবে যে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রাখুক, সুস্থ রাখুক, সঠিকভাবে যান আপনি। আবার কে বলবে যে আপনার মতন লোক, হ্যাঁ, আপনি করোনা ক্রাইসিসে কেন কুমিল্লা যাচ্ছেন, আপনি দেশ ও জাতির ক্ষতি করতেছেন। তো এরকম পোস্ট কিন্তু থাকবে। তো আমরা যদি এই পোস্টগুলিকে আমরা যদি কি প্রাধান্য দেই, কিংবা এটাকে নিয়ে যদি বেশ ব্যস্ত থাকি, দেখা গেল যে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে শুধু এই ধরনের অপরাধকে দমন করার জন্য তাদের ব্যস্ত থাকতে হবে, আরো যে কাজগুলি আছে সেই কাজগুলো তাদের জন্য কঠিন হয়ে যাবে। সেজন্য আমরা বলি যে আপনাকে আপনাকে আপনার আমাদের বাংলাদেশ লিমিটেড গভর্নমেন্ট সিস্টেম, অর্থাৎ আমরা নোবডি ক্যান অ্যাক্ট বিয়ন্ড দ্য ল। আমরা আমাদের একটা নির্দিষ্ট সীমা আছে, আমরা সীমার বাইরে কাজ করতে পারি না। তো আর যেহেতু আমরা এই সোশ্যাল মিডিয়া সোশ্যাল মাধ্যমগুলো ব্যবহার করছি, এগুলো উপকারিতা গ্রহণ করতেছি, তো সেহেতু এগুলোতে কোনো রকম পোস্ট দেওয়া কিংবা কোনো কিছু আপলোড করা, কোনো কিছু দেওয়ার আগে আমাদেরকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এটা রিয়াকশন কি হতে পারে সেই বিষয়ে আমাদেরকে অবগত থেকেই, জ্ঞাত থেকেই আমাকে দিতে হবে। যদি মন্দ কিছু হয়, মন্দটাকে সহ্য করতে হবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে আমরা সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। আসলে কোন হুম। ফেসবুকের অনেক কিছুই শেয়ার হয়, যেমন অনেক নিউজ শেয়ার হয় যেগুলো আসলে মিথ্যা, গুজব। তো দেখা হুম। যাচ্ছে যে আমরা না বুঝে অনেকে শেয়ার করি। তার মানে আমরা বুঝতে পারলাম যে আসলে আপনি যদি বিষয়টা না বুঝেও শেয়ার করেন সেটাও কিন্তু একটা অপরাধ। তা আপনাকে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে, কারণ সবাইকে না, সতর্ক থাকতে হবে, কারণ শেয়ার করা মানেই হচ্ছে, মানে আমি এটাকে সম্মতি প্রকাশ করলাম যে হ্যাঁ, সম্মতি প্রকাশ করলাম, হ্যাঁ। সম্মতি প্রকাশ যেহেতু করলাম যে আমি সেকশন নিউজটা 57, সঠিক। এই আইনের সেকশন 57-এ বলা আছে সরল বিশ্বাস যদি না করে, সরল বিশ্বাস মানে যদি তার ইন্টেনশন না থাকে, তাহলে সেখানে সে একটা রিলিফ সে হয়তো পাবে। কিন্তু তারপরও আপনার যে প্রাথমিক যে হয়রানিটা হবে, সেটা কিন্তু আপনি আপনি ক্ষতিগ্রস্ত হবেন। হ্যাঁ, তো সেহেতু যে কোনো কিছু পোস্ট করার আগে, কোনো কিছু শেয়ার করার পূর্বে অবশ্যই আপনাকে সেই বিষয়ে সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, জেনে শুনে বুঝেই আপনাকে করতে হবে। এবং আমরা যেটা জানি যে এই ব্যবহারের বিধি নিয়ে কাজ চলতেছে এবং আছে, যে আমাদের যেমন মোবাইল ফোন, আমরা যারা ম্যাক্সিমাম দেখা যাচ্ছে ডাটা ইউজ করতেছি, তো মোবাইল ফোনের যে সিম কার্ড আমরা পাওয়ার জন্য এখন সবচেয়ে বড় শর্তটা কি? তাকে অবশ্যই তার ন্যাশনাল আইডি কার্ড হোল্ডার হতে হবে, অর্থাৎ তাকে 18 বছরের উপরে একজন নাগরিক হতে হবে, বাংলাদেশের বাংলাদেশের নাগরিক হতে হবে, এবং তার বয়স 18 বছরের বেশি হতে হবে। অর্থাৎ 18 বছরের বেশি যখন আপনার বয়স, তার মানে আপনার সমস্ত কর্মের পরিণতি সম্পর্কে আপনি অত্যন্ত অবগত। তখন আপনি কিন্তু আপনার লাইবিলিটিকে করতে পারেন। জি, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? মানে একটু নেট প্রবলেম মনে হচ্ছে। জি, 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 একটু বাইরে বাতাস তো, সেজন্য মানে হয়তো তার মানে আমরা ইয়ে মানে হচ্ছে। এবং আমরা একটু সংক্ষিপ্তভাবে যদি বিষয়টাকে এইভাবে দাঁড় করাই, তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে যে এই যে আপনি আমরা যখন বুঝতে পারবো, কেউ যদি বুঝতে পারে যে পোস্টটা আসলে
কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বা পোস্টটা আসলে ফেসবুক পোস্টটা আসলে একটা ভুয়া বা মিথ্যা, সেটা যদি আমি জেনেও বা না জেনেও যদি আমি সেটাকে শেয়ার বা কমেন্ট করি, তাহলে সেটাও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অধীনে সেটাও একটা অপরাধ, তাই তো? না, অবশ্যই অবশ্যই আপনি আপনি কেন দুর্নাম করবেন? আপনাকে আপনার দায়িত্ব তো এটা না। আপনার যদি সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে হয়, আপনি মানুষের প্রশংসা করেন, কিন্তু তার দুর্নাম করার দায়িত্ব তো আপনাকে দেওয়া হয় না। সে যদি কোনো অন্যায় করে থাকে, সে অপরাধ করে থাকে, তাহলে তাহলে সেটার জন্য আলাদা আইন আছে, বিধান আছে, অথরিটি আছে। তাদের কাছে আপনি গিয়ে একটা তাদেরকে অবগত করেন। এইখানে আপনি কেন এই অপব্যবহার করবেন? এতে কি হয়, এখন আমাদের তাদের একটা সোশ্যাল একটা ক্রাইসিসের মধ্যে পড়ে যায় এই লোকগুলো। এখন দেখা যায় যে অপরাধ করার পূর্বেই সে অপরাধী হয়ে যায়। এটা তো ঠিক না। তো সেজন্য এইগুলো ব্যবহার করার পূর্বে আপনাকে কিন্তু আপনাকে অত্যন্ত অবগত থাকতে হবে, আপনার সতর্ক থাকতে হবে। হ্যাঁ, সতর্ক থাকতে হবে যে আপনার লিমিটেশনটা কি, আপনার সীমাবদ্ধতাটা কি আপনাকে জানতে হবে। আপনি কতটুকু করতে পারবেন, আপনি কতটুকু করতে পারবেন না। এখন আপনি করার পরে আপনি বলবেন যে আমি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে জানি না, এই এক্সকিউজ কিন্তু আপনার চলবে না। মানে আইনে তো বলাই যখন আছে থেকে যে মানে বলা আছে, হ্যাঁ, অজ্ঞতাকে কোনো প্রাধান্য নেই, অজ্ঞতাও। মানে জি, যাই হোক, আমরা তো সেজন্য বিষয়টা আমরা বুঝতে পারলাম যে আসলে কেউ যদি পোস্ট দেয় সেক্ষেত্রে কোনো মিথ্যা কোনো আপত্তিকর বা কোনো গুজব, সেক্ষেত্রে যদি কেউ কমেন্ট করে, প্রথমত কমেন্ট করে এবং সেটাকে শেয়ার করে, তাহলে ওই ব্যক্তি পোস্টকারী যেমন অপরাধী, সেম অপরাধী একই দ্বারা সেও অপরাধী হবে, তাই তো? আমরা এই বিষয়টা জেনে নিলাম। আহ, জি, তাহলে জি, আমরা আরেকটা বিষয়ে আমরা লক্ষ্য করি যে, বা যেমন আমাদের আমাদের আদালত পাড়ায় গেলে যে দেখতে পাই যে অনেক সময় আহ, আহ, বিশেষ করে মেয়েরা, যে ওরা ব্ল্যাকমেলের অনেক শিকার হয়। দেখা যাচ্ছে কারোর সাথে সম্পর্ক বা খুব ভালো সম্পর্ক ছিল, একটা সময় গিয়ে দেখা যাচ্ছে তার সাথে আর সম্পর্ক নেই, যে কোনো কারণে মন মালিন্যর কারণে সম্পর্ক ভেঙে যেতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যিনি অপরাধী বা ওনার কিছু প্রাইভেসির বিষয়, যেমন ছবি থাকতে পারে, আহ, কিছু ভিডিও থাকতে পারে, সেগুলোকে মানে ছড়িয়ে দেওয়ার জন্য একটা থ্রেট করে, একটা ব্ল্যাকমেল করে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যিনি ভিকটিম হচ্ছেন, সে সামাজিকভাবে হ্যাঁ প্রতিপন্ন হতে পারে, তার মানহানি হতে পারে, সে এই চিন্তা করে। তো এই সুযোগটাকেই যারা এই ক্রাইমগুলো মানে করছে, ব্ল্যাকমেল ব্ল্যাকমেল করে, তো তারা অনেক সময় দেখা যাচ্ছে হুমকি দেয়, তারপরে অনেক সময় দেখা যায় টাকা দাবি করে। তো সেই ক্ষেত্রে আসলে ওই যে অপরাধের শিকার হচ্ছে, সে কিন্তু একটা তার মানসিক অবস্থা কিন্তু মারাত্মক, খুব খারাপ অবস্থা থাকে। আসলে সে তখন অনেক সময় বা পরিবারকেও জানাতে চায় না, কারণ জানালে বা যদি তার ক্ষতি হয় বা তার মান সম্মান চলে এই ভয়। আসলে সেই মুহূর্তটা আসলে আসলে কি করা উচিত? কারণ যেহেতু আমার কিছু প্রাইভেসির বিষয়, কিছু ছবি, কিছু ভিডিও ওই ব্যক্তির কাছে চলে গেছে, আসলে ওই মুহূর্তটা আমি কি ধরনের এই আইনের অধীনে পদক্ষেপ নিতে পারি, যদি একটু বলেন। আচ্ছা, আমি বলি যে প্রথমে হলো যে এই ধরনের ঘটনার ভিকটিম যদি শুধু মেয়েরা হয় তা না, আমরা দেখছি ছেলেরা মেয়েরা উভয়ই হচ্ছে, ঠিক আছে, তবে মেয়েদের সংখ্যাটা বেশি। তো এইখানে বিষয়টা হলো যে বা আপনাকে দেখতে হবে যে এই এই আইনের আওতায় পড়ে কিনা সেটা আগে দেখতে হবে। যে কেউ যদি এই ধরনের কোনো আহ, আহ, অশ্লীল কোনো কিছু, কোনো ভিডিও, স্থির চিত্র যদি থাকে, সেটাকে যদি সে ডিজিটাল মাধ্যমে, ঠিক আছে, ইনফরমেশন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যদি সে প্রকাশ না করে কিংবা প্রকাশ না করে, তাহলে সেটা কিন্তু এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অনুযায়ী এটা যাবে না। তাহলে এটা যাবে কোথায়? এটা যাবে হলো এক হলো তাকে যে হুমকি দিচ্ছে, আমার কাছে জিনিসটা আছে, আমি প্রকাশ করে দিব। তাহলে এটা একটা বল প্রয়োগে চলে গেল, এটা একটা ধরনের বল প্রয়োগ করা শুরু করলো। তাহলে আমাদের প্রচলিত যে দণ্ডবিধি আছে, দণ্ড অনুযায়ী তার বিরুদ্ধে এই ওই- এই 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 ব্যবস্থা নেওয়া যায়। আমাকে সে বল প্রয়োগ করছে, বল প্রয়োগ করে আমার কাছ থেকে কিছু আদায় করার চেষ্টা করতেছে, তাই না? এক আর দুই হলো যে এই স্থিরচিত্র এবং ভিডিও যদি যেটাই থাকুক, যেটা অশ্লীল, যেটা কোনো শৈল্পিক নিদর্শন বা শৈল্পিক মান নাই, শৈল্পিক মূল্য নাই, তখন এটা এই পর্নোগ্রাফি অ্যাক্টের যে আছে, সেই পর্নোগ্রাফি অ্যাক্টে আমাদের ব্যবস্থা নিতে হবে। আচ্ছা, আমরা আমি আমরা আপনাকে স্পষ্ট বলে দিই, পর্নোগ্রাফি জি, আমরা আমরা আরেকটু ইনক্লুড করি। তার মানে হচ্ছে যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে আহ, য- য-
লাইন একটু প্রবলেম হচ্ছে, আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আমরা হ্যালো, আশা করি মিস্টার রাজীব, জি অ্যাডভোকেট জি রাজীব। আপনি, জি জি শুনতে আপনি, আপনার শোনা যাচ্ছে, জি বলুন। আচ্ছা, এটা হলো আমাদেরকে তখন যদি সে প্রকাশ না করে, তার কাছে স্থিরচিত্র ভিডিও আছে কিন্তু সে এখনো এটা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইমোতে বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, অথবা যে কোনো মাধ্যমে সেটাকে আপলোড করে নাই অথবা সেটাকে প্রকাশ করে নাই, তখন আমরা এটা চলে যাব পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012 এটা আছে, সেই আইন অনুযায়ী আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আর যদি সেটা প্রকাশ করে, সেটা যদি সে প্রকাশ করে, তাহলে আমরা চলে যাব আমাদের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে, আমরা এখানে চলে আসব। সেখানে আমরা উপযুক্ত সেকশন হতে পারে 29 হতে পারে, এটার উপযুক্ত সেকশন 29 হতে পারে, ঠিক আছে। তারপরে এই সেকশনে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে যদি কেউ এই ধরনের মানে কাজ বা কোনো থ্রেড দেয় যে কারো ব্যক্তিগত কোনো ডাটা বা কোনো ছবি বা কোনো ভিডিও যদি থাকে যে সেগুলো প্রকাশ করার জন্য কোনো থ্রেড দেয় বা কোনো চাঁদা দাবি করে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই যে থ্রেড দিল এটা প্রকাশ করুক আর না করুক, সে যে থ্রেডটা দিল সেটা একটা অপরাধ। এখন আমার করণীয় হচ্ছে যে আমি তখন আমি থানায় আমাকে অবশ্যই এটাকে অবহিত করতে হবে। আর এই ক্ষেত্রে তো আমাদের বাংলাদেশের থানাগুলো বা পুলিশ বা এই যে যারা আছেন অফিসারগুলো তারা সিরিয়াসলি বিষয়গুলো দেখে। তা আসলে আমার মনে হচ্ছে যে এই যারা এই সিচুয়েশনে পড়ে তাদের আসলে সংশ্লিষ্ট থানায় যে অভিযোগ করাই উচিত। মানে কারণ প্রকাশ করে দিল তো সেটা সাইবার অ্যাক্টে চলেই আসলো, সাইবার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে চলে আসলো যেটা আপনি বলতেছিলেন। তাহলে আমাদের আমরা যা বুঝলাম যে ওই মুহূর্তগুলোতে আসলে আমাদের বসে থাকলে হবে না, কারণ কি বসে থাকলে হয়তোবা যারা এই ধরনের থ্রেড দিচ্ছে বা দেয় আহ, তারা আইনগত ব্যবস্থা না নিলে আরো দেখা যাচ্ছে যে সেটা আরো মাত্রা আরো বেড়ে যায়। জি জাফর ভাই, আপনি আমাকে আহ, আবারও ডিসকানেক্টেড। আসলে আকাশের আজকের আবহাওয়াটা বেশি ভালো না, আসলে আবারও ডিসকানেক্ট হয়ে গেছে। দেখি আবারও আমরা ওনাকে আবারও সংযোগ করে ট্রাই করতেছি। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি কাউকে তার ব্যক্তিগত ছবিগুলো নিয়ে বা কোনো ভিডিওগুলো যদি ব্যক্তিগতভাবে যদি তার কাছে যদি থাকে এবং সেগুলো যদি সে ভার্চুয়াল বা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার জন্য যদি কোনো হুমকি দেয়, সেক্ষেত্রেও কিন্তু আমাদের বসে থাকলে চলবে না, আমাদের সংশ্লিষ্ট থানাকে অবগত করতে হবে। আহ, জাফর ভাই মেবি আমার সাথে আবার এড হয়েছে। যে জাফর ভাই আপনাকে আবারও ওয়েলকাম ব্যাক। আসলে যে জায়গা থেকে আমরা স্টপ হয়ে গেছিলাম, যেটা আমরা বুঝলাম যে আসলে আপনি আমাকে যে ব্যক্তি যখন এই অপরাধটা করবে, ভিকটিম কিন্তু যে অপরাধের শিকার হলো তার কিন্তু উচিত যে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা, কারণ থ্রেটটাই একটা, এই হুমকিটাই কিন্তু একটা অপরাধ। হুম। জি আমরা হ্যাঁ, এই বিষয়টা, রাজীব শোনা যাচ্ছে। জি। জি এই বিষয়টা আমরা ক্লিয়ার হলাম। আহ, আমরা অনেক সময় দেখি যে যেমন অনেক সময় আমরা অনেকে এই বিষয়টাতে ফেস মানে অনেক ভোগ করে যে এমন যে যে বিনা অনুমতিতে দেখা যাচ্ছে যে আমার কোনো অনুমতি নিল না, না নিয়ে ছবি তুলছে, আবার অনেকে ভিডিও উঠাই উঠাই নিয়ে চলে গেছে। আসলে দেখা যাচ্ছে যে আসলে আমি জানতে পারলাম না, পরবর্তী সময়ে দেখা যাচ্ছে যে সেটাকে ফেসবুকে বা ইউটিউবে সেটাকে শেয়ার দিচ্ছে, আর যার ফলে আমার দেখা যাচ্ছে আমি অনেক ভয় প্রতিপন্ন হচ্ছি। সেই ক্ষেত্রে আসলে আমাদের আইন কি বলে, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কি বলে এই সম্পর্কে? এটা এটা যদি আমার অনুমতি ব্যতীত কেউ যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করে, সেটা যদি সেটা যদি আমার অনুমতি ব্যতীত হয়, যেটা আমরা যদি একটু সেকশন 26টা দেখি, দেখবেন 26-এ এই বিষয়ে স্পষ্ট বলা আছে যে এই ধরনের কাজটাকে কিভাবে তারা ব্যাখ্যা করেছে এই আইনটা। আমি আপনাদের একটু দেখি যে যদি কোনো ব্যক্তি আইনগত কর্তৃত্ব ব্যতিরেকে অপর কোনো ব্যক্তির পরিচিতি তথ্য সংগ্রহ, বিক্রয়, দখল, সরবরাহ, ব্যবহার করে, তাহলে উক্ত ব্যক্তি অনুরোধ কার্য হবে একটি অপরাধ। অর্থাৎ আমার অনুমতি ব্যতীত সে যদি এই ধরনের কোনো কর্মকাণ্ড করে, তাহলে সেটা হবে একটি অপরাধ। সেকশন 26 স্পষ্ট
বলা আছে। এবং এই ধরনের অপরাধ যদি সে করে তাহলে তার সাজা হলো অনধিক 5 বছর কারাদণ্ড বা অনধিক 5 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে তাকে দণ্ডিত করা যাবে। তাকে ওই দণ্ডে দণ্ডিত করা যাবে। এবং এই বিষয়ে একটি স্পষ্ট ব্যাখ্যা দেওয়া আছে সেকশন 26 এর একদম শেষ অংশে ব্যাখ্যা দেওয়া আছে যে এই যে তার নাম, ছবি, ঠিকানা, পিতামাতার নাম, স্বাক্ষর এগুলো যদি ব্যবহার করে তাহলে সেটা আপনার তার অনুমতি ব্যতীত পরিচিত তথ্য সংগ্রহ, ব্যবহার, সংরক্ষণ করা হলো এবং সেটা একটা অপরাধ হিসাবে গণ্য করা হবে। তার মানে হচ্ছে যে আমার বিনা অনুমতিতে যদি আমার ছবি বা ভিডিও যদি শেয়ার করে সেটাও ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে একটা অপরাধ বলে বিবেচনা করা হয়। হ্যাঁ, জি জি। যে সেটা যদি আমি মনে করি যে যেটা আমার ক্ষতি হচ্ছে, হ্যাঁ আমার ক্ষতি হচ্ছে, তাহলে তো অবশ্যই সেটা অপরাধ হিসেবে গণ্য করতে হবে। তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সতর্ক থাকতে হবে। আমি তো বারবারই বলছি যে আমার আপন ভাইয়ের এবং আপন বোনের ছবিটাও আমি কিন্তু তার অনুমতি ব্যতীত আমি আপলোড করতে পারবো না। ইভেন আমি একটা গ্রুপ ফটো দিলাম, সেখানে আমাদের যারা গ্রুপ ফটো যাদের দিচ্ছি সবারই অনুমতি থাকা উচিত যে এই ফটোটা আমি আপলোড দিচ্ছি। হ্যাঁ, আমরা আমরা এটা সেজন্য আমরা সাম্প্রতিক সময়ে যদি দেখি যে এই বিষয়ে কিন্তু একটা রায় আছে, আপনি মনে আছে মনে হয় যে আমাদের নুসরাত হত্যার মামলা, যখন ওসি মোয়াজ্জেম হোসেন ভিডিও উনি শেয়ার করেছিলেন, বিষয়টা কিন্তু তখন থেকেই কিন্তু মামলা হয়। তো ওই মামলাটা কিন্তু আমাদের জন্য বিশাল একটা নজির। না, অ্যাডভোকেট রাজীব, আমি আপনাকে বলি যেহেতু আমি একজন আইনজীবী, যেহেতু মামলাটি সেহেতু এই মামলাটিকে আমি এই মুহূর্তে রেফারেন্স হিসেবে দিতে পারছি না। এই মুহূর্তে আমি রেফারেন্স হিসেবে পাচ্ছি না। তবে সামনে এটা জাজমেন্ট যদি আসে উচ্চ আদালত থেকে, তখন আমরা এটাকে একটা রেফারেন্স হিসেবে ব্যবহার করতে পারবো। তবে এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সমাজে খুবই ঘটতেছে এবং ঘটছে বলেই এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018-তে এই ধারাটাকে সংযোজন করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে বিনা অনুমতিতে কারো ছবি এবং ভিডিও শেয়ার করা যাবে না, এবং যদি কেউ এটা করে থাকে তাহলে সেটা একটা অপরাধ বলে বিবেচনা হবে আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। জি, ধন্যবাদ। আমরা সুন্দর একটি প্রশ্নের উত্তর জেনে গেলাম। আশা করি আমাদের যারা প্রিয় দর্শকবৃন্দ আছে তারাও বিষয়টা জানতে পারছেন। আমরা নেক্সট একটি প্রশ্ন আমার মাথায় সবসময় আসে, অনেকেই বলে যে আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে আমরা যেমন সংবিধান অনুযায়ী সংবিধান আমাদেরকে ফ্রিডম অফ থট অ্যান্ড ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলা হচ্ছে, যে আমার কি বলে যেটা বলে চিন্তার যে স্বাধীনতা। এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার চিন্তার স্বাধীনতা কিভাবে প্রকাশ করবো। এখন আমি প্রকাশ করলাম, সেটা ফেসবুকে হোক বা অন্য কোথাও হোক, সেটা আমি প্রকাশ করলাম, কিন্তু সেক্ষেত্রে আমি কিভাবে বুঝবো যে সেটা অপরাধ হচ্ছে যে আমার মতামত প্রকাশ করলাম। আমাকে তো সংবিধান সেই সুযোগ দিচ্ছে যে আমার ফ্রিডম অফ থট এবং ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলছে। সেক্ষেত্রে আসলে আমি কিভাবে বুঝবো যে আমার সেই যে ফ্রিডম অফ এক্সপ্রেশন আমি যেন এক্সারসাইজ করতেছি সেক্ষেত্রে আমার অপরাধ হচ্ছে, সেটা আমি কিভাবে বুঝবো যদি একটু বলবেন। আচ্ছা, খুবই ধন্যবাদ আপনার এই প্রশ্নটা করার জন্য রাজীব। বিষয়টা হলো যেটা সংবিধান বলতেছে আমার ফ্রিডম আছে, ঠিক তেমনি আবার বলতেছে যে আমার একটা সীমাবদ্ধতা আছে। যেমন আমি একজন আইনজীবী, তো আমার ক্ষমতাটা কিন্তু শুধুমাত্র আমার এজলাসে, হ্যাঁ আমার মামলা পরিচালনাটা করাটাই শুধুমাত্র আমার ক্ষমতা। তা এখন আমার কিন্তু এর বাইরে কিছু করার ক্ষমতা নেই। আমি আমার তথ্যটা আমি কিন্তু প্রকাশ করতে পারবো না মামলা চলাকালীন অবস্থায়। তো আমাদের কিন্তু যেরকম ফ্রিডম আছে ঠিক তেমনি সীমাবদ্ধতা আছে। যে একজন ডাক্তার উনি তো ইঞ্জিনিয়ার কাজ করতে পারবে না, কিংবা একজন ইঞ্জিনিয়ার উনি তো ডাক্তারের কাজটা করতে পারবে না, তাই তো? তো ঠিক তেমনি আপনার হ্যালো রাজীব, রাজীব শোনা যাচ্ছে? জি, একটু শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আপনি যদি একটু আরেকবার রিপিট করেন। আমি
আমি বলতেছি যে আমাদের যেরকম সংবিধান ফ্রিডম দিয়েছে, হ্যাঁ, আমার মনের কথা, মনের বিষয়গুলো এক্সপ্রেস করা, ঠিক তেমনি আবার আমাদের সীমাবদ্ধতা আছে, যে আমরা আমাদের সীমার বাইরে কিছু করতে পারবো না। একজন ডাক্তার ইঞ্জিনিয়ারের কাজ করতে পারবে না, একজন ইঞ্জিনিয়ার কিন্তু আবার ডাক্তারের কাজও করতে পারবে না। ঠিক তেমনি আমরাও আইনজীবীরা কিন্তু আমাদের একটা সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, আপনি আপনি ভালো বলতে পারবেন। ঠিক ঠিক তেমনি এই যে আমার যদি কোনো কিছুতে প্রতিবাদ করতে মনে চায়, তো সেই প্রতিবাদ করার একটা স্পষ্ট জায়গা আছে। আপনি যদি মনে করেন আমাকে লিখিত একটা প্রতিবাদ করতে হবে, তো সেই লিখিত প্রতিবাদ করার জন্য আপনার স্পেসিফিক জায়গা আছে। সেটা কি? আপনি আপনি একটি দৈনিক পত্রিকায় আপনার সেই লেখাটাকে, হ্যাঁ, আপনি সেটা সেখানে পাবলিশ করেন। সেজন্য যেটা আছে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা 2017, বাংলাদেশ সংবাদ সংস্থা আইন 2018, এই যে এই নীতিমালা অনুযায়ী আপনি সেখানে আপনার এই পত্রিকায় আপনি একটা আপনার প্রতিবাদ আপনি জানান। কিন্তু এই যেটা হয় আমাদের, যেটা আমরা পাচ্ছি যে এই গণমাধ্যম আপনার এই সোশ্যাল মিডিয়াকে আমরা ঢালাও ভাবে ব্যবহার করছি। এখানে কিন্তু আপনাকে সেই অধিকার দেওয়া হয় নাই। হ্যাঁ, আপনি সেই ব্যক্তি না, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনার নাগরিক হিসেবে আপনার প্রতিবাদ করার জায়গা আছে। সেই প্রতিবাদ করার জায়গা কি? আপনার এই পার্টিকুলার কাজগুলি পছন্দ না হয়, আপনার জাতীয় নির্বাচন আছে, সেখানে আপনি আপনার ভোট প্রয়োগের মাধ্যমে আপনি আপনার অবস্থানকে জানান দিতে পারবেন। ঠিক তেমনি এই পর্যায়ে যদি আপনি কোনো কিছু করতে চান, তাহলে স্পেসিফিক জায়গা আছে, সেই জায়গাকে আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি ঢালাও ভাবে এই সামাজিক মাধ্যমকে আপনার এই মনের বক্তব্য উপস্থাপন করবার জায়গা মনে করেন, তাহলে এটা আপনি ভুল মনে করতেছেন। কারণ ওই এখতিয়ারই আপনার নাই। তো সেহেতু সেহেতু আমার আমার বক্তব্য হলো যে এই ফ্রিডম অফ স্পিচ অথবা ফ্রিডম অফ থটের এই বালাই দিয়ে যদি আমরা আহ এরকম কিছু করি যেটা রাষ্ট্রের ক্ষতি হতে পারে, তাহলে সেটাকে অবশ্যই অপরাধ হিসেবে গণ্য করা উচিত, এবং সেটা এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে উল্লেখ করাই আছে। তো আপনার যদি কোনো বক্তব্য থাকে, তাহলে আপনি প্রপার জায়গায় আপনি সেটা উপস্থাপন করেন, এইখানে নয়, এইখানে আমি নয়। এতে কি আমি হয়? আমি একটা আর একটা ধ্রুমজাল তৈরি হয় এবং ভাবমূর্তি নষ্ট হয়। আমি আরেকটু একটু অ্যাড করতে চাচ্ছি যে আপনি বললেন যে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ, যেটা আপনি বললেন আসলে রাষ্ট্রের ভাবমূর্তি আর সরকারের ভাবমূর্তি কি একই বিষয় কিনা? রাজীব, আমি শুনতে পারতেছি না আপনার কোশ্চেনটা, আমি শুনতে আমি কোশ্চেনটা বলছিলাম যে আপনি বললেন যে পারতেছি। আসলে আমাদের ফ্রিডম অফ থটের কথা বললেন যে আসলে আমাদের একটা লিমিটেশন আছে। সেই লিমিটেশনের মধ্যে থেকে আমাদের ফ্রিডম অফ থট বা এক্সারসাইজটা করতে হবে। সেটা সীমাবদ্ধতাও আছে। কিন্তু আপনি একটা কথা বলছিলেন যে আসলে এমন কিছু করা যাবে না যেটা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। আমার প্রশ্নটা হচ্ছে যে রাষ্ট্রের ভাবমূর্তি আর সরকারের ভাবমূর্তি কি একই বিষয় কিনা? আমরা আসলে দুঃখিত, আসলে আবার ডিসকানেক্ট হয়ে গেছে। আসলে আমি মনে করি যে আজকে সুন্দর একটা আলোচনা আমাদের আলোচনা চলছে, এবং আমরা বেশিক্ষণ আর হয়তো বা লাইভে হ্যাঁ, আমরা আবারও দেখি নেটে কানেক্ট করতে পারি কি। হ্যাঁ, কানেক্ট, জি জি জি, যখন জি রাজীব, জি জি, ধন্যবাদ। দুঃখিত, হ্যাঁ, আমি আপনার প্রশ্ন নিতে পারিনি, কানেকশনের সমস্যা ছিল একটু। প্লিজ আবার যদি বলবেন। জি জি, যে প্রশ্নটা আমি করেছিলাম আপনি মনে হয় শুনতে পারছেন কিনা আমি জানি না। আমি আবার এগিন করতেছি আপনাকে যে রাষ্ট্রের ভাবমূর্তি এবং সরকারের ভাবমূর্তি একই বিষয় কিনা, এবং সেটা আমি কিভাবে বুঝবো? সরকারের ভাবমূর্তি। এবং সরকারের ভাবমূর্তি একই বিষয় কিনা? আচ্ছা, এটা আমি এটা যেটা বুঝতে পারছি যে নষ্ট হচ্ছে কিনা সেটা আমরা কিভাবে নির্ধারণ করবো, এই তো? জি 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 আচ্ছা, জি, আপনি আমাকে এটা এটা শুনতে, সরকারের ভাবমূর্তি। জি বলুন জি, বলুন। আচ্ছা, আমি যেটা বলছি, সরকারের ভাবমূর্তি বা নষ্ট হচ্ছে কিনা সেটা নির্ধারণ করার দরকার নেই। এটা সরকারের জন্য হতে পারে, কিংবা একটা ব্যক্তির জন্য।
আচ্ছা, আমার কথাটা হলো যে সরকারের ভাবমূর্তি কিংবা বিষয়টা তা না, সেটা হলো যে আপনার এই ফ্রিডম অফ স্পিচের নামে, ফ্রিডম অফ থটের নামে আপনি যা খুশি তা করতে পারবেন না। হ্যাঁ, আপনার করবার এখতিয়ার আছে, তবে আপনার প্রপার জায়গায় আপনাকে এটা করতে হবে। আপনাকে প্রপার ওয়েতে এটা এটা করতে হবে। আপনি আপনি সংবাদ মাধ্যমে একটা একটা আর্টিকেল লিখে আপনি সেটা প্রকাশ করেন। অনলাইন পত্রিকা হতে পারে, জাতীয় পত্রিকা হতে পারে, সেটা হতে পারে। আপনি প্রেস ক্লাবের সামনে গিয়ে প্লেকার্ড নিয়ে আপনার আপনার বক্তব্যটা সেখানে আপনি উপস্থাপন করেন, কিন্তু এইভাবে আপনি এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করাটা, এটা আপনার ফ্রিডম অফ স্পিচ বা ফ্রিডম অফ থটের মধ্যে পড়ে না। বরঞ্চ এটা এটা আপনার কাছে, আপনার এটা এখতিয়ারই নাই এখানে আপনি এই ধরনের কোনো কিছু আপনি লেখেন কিংবা বলেন। জি, আমরা যেটা বুঝতে পারলাম যে আপনার মতামত থেকে বা বিষয়টা থেকে, যে আসলে রাষ্ট্রের যে আইনগুলো আছে আমাদের এবং সংবিধান আছে আমাদের, যতটুকু আমাদের ফ্রিডম অফ থট আসলে যে লিমিটেশন করে দিয়েছে এক্সারসাইজ হুম, হুম। করার জন্য, আমাদের মতামত বা স্বাধীনতা যেটাই বলি না কেন, ওই গণ্ডিতে থেকেই আমাদেরকে সেটাকে প্রয়োগ করতে হবে। এবং সর্বোপরি দেশের যে আইন আছে সেই আইনের প্রতি লক্ষ্য রেখে আমাদের স্বাধীনতা, তাই তো? তা আসলে স্বাধীনতা। জি। রাইট, স্বাধীনতা। আসলে অনেকেই আসলে বিষয়টা দেখা যাচ্ছে যে অনেকেই কিন্তু আসলে স্বাধীনতা বলতে বোঝায় যে অনেক কিছু। তা আসলে আমরা মনে হয় যে আজকে এই ছোট্ট একটা প্রশ্নের মাধ্যমে আমরা বুঝে গেলাম যে আসলে স্বাধীনতার ভিতরেও কিন্তু লিমিট আমাকে করে দিয়েছে যে আমার স্বাধীনতা আসলে কতটুকু। জি। জি, 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 আমরা আহ, খুব সুন্দর একটা আলোচনা আমরা করলাম। আসলে খুব, আমার কাছে আসলে খুব ভালো লাগছে যে আপনাকে পেয়ে, আপনাকে ধন্যবাদ। আমার আরেকটি প্রশ্ন ছিল এরকম যে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে থানায় গেলে যে কেউ সাইবার ক্রাইমের শিকার হলে, যে থানায় গেলে দেখা যাচ্ছে যে অনেক সময় মামলা নিচ্ছে না। অনেক সময় মামলা নিচ্ছে না, বা আবার ডিসকানেক্ট হয়ে গেল, আন্তরিকভাবে দুঃখিত। আমরা আবার চেষ্টা করব জাফর ভাইকে নিয়ে আসার জন্য। আচ্ছা, হ্যাঁ, আমি আপনার প্রশ্নটা ধরতে পেরেছি যে থানায় যদি যাওয়ার পরে যদি কেউ, থানা কর্তৃপক্ষ যদি মামলাটা না নেয়, তাহলে আপনার করণীয় কি, এবং সেটা যদি কগনিজেবল অফেন্স হয়ে থাকে, হ্যাঁ, দেখা গেল থানায় মামলা নিচ্ছে না, তখন এটা এটা হলো আমাদের এই আইনে যেটা বলা আছে, ফৌজদারি কার্যবিধির যে প্রয়োগটা বলা আছে, যে যেটুকু যদি ফৌজদারি কার্যবিধি যেভাবে যেটুকু প্রয়োগ করা দরকার সেটুকু প্রয়োগ করার এখতিয়ার রয়েছে। অর্থাৎ যে বিষয়গুলো এখানে নাই সেগুলো যদি ফৌজদারি কার্যবিধিতে থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী সেই ব্যবস্থা নেওয়া যাবে, সেই ব্যবস্থা নেওয়া যাবে। তো ঠিক সেভাবে তো আমরা আমরা সাধারণত যদি যেটা করি, আমরা আমাদের মামলা আমরা দায়ের করি কোথায়, যদি থানাতে যদি কোনো মামলা না হয়, আমরা ওই এখতিয়ারভুক্ত যে আদালত আছে, ম্যাজিস্ট্রেট আছে, ওনার কাছে গিয়ে একটা লিখিত নালিশের মাধ্যমে আমরা মামলা 200 ধারা জবানবন্দি প্রদানের মাধ্যমে মামলা দায়ের করি। ঠিক তাই এখানে, তাই এখানে এই সুযোগটা ছিল না। কিছুদিন যাবত, প্রায় 1-1.5 বছর যাবত এই সুযোগটা তৈরি হয়েছে, যে সরাসরি ওই ট্রাইব্যুনাল, সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল বাংলাদেশ, যেটা ঢাকায় অবস্থিত, সেইখানে সরাসরি আপনি একটা লিখিত নালিশের মাধ্যমে আপনি আপনার মামলাটা দায়ের করতে পারবেন। তখন যদি আপনার জবানবন্দি শুনে বিজ্ঞ আদালত যদি মনে করেন এটাকে দ্রুত কোনো ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে সেরকম আদেশ দিবেন, সেটাকে এফআইআর করার জন্য আদেশ দিতে পারেন, অথবা আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট করার আদেশ দিতে পারেন, অথবা একটা তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আদেশ দিতে পারবেন। তদন্ত প্রতিবেদন দাখিল করলে তারপরে সেটা যদি দেখেন যে হ্যাঁ এখানে অপরাধ পাওয়া গিয়েছে, প্রাইভেসি কেস আছে, তখন এই আসামির বিরুদ্ধে উনি গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারবেন। অর্থাৎ আপনার কাছে কিন্তু সম্পূর্ণ সুযোগ রয়েছে। আপনি যদি থানায় যাবেন, আমলযোগ্য অপরাধ যদি হয় থানায় যাবেন, থানায় যদি মামলা না নেয়, তাহলে আপনার সরাসরি একজন আইনজীবীর মাধ্যমে, অথবা আপনি নিজেও আপনি নালিশি দরখাস্তের মাধ্যমে আপনার মামলা আপনি বিজ্ঞ আদালতে দায়ের করতে পারবেন। যে তার মানে আমরা বুঝতে পারলাম যে যদি বা থানায় যদি মামলা না নেয়, তাহলে সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে আমরা আহ, বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল আছে একটি আমাদের, এই সাইবার সংক্রান্ত যত বিষয়গুলো, মামলা সংক্রান্ত বিষয়গুলো দেখার জন্য, যেটার অবস্থান হচ্ছে আমাদের ঢাকা জজ কোর্টে। তো সেখানে এসে আপনাকে মামলা করতে হবে, তাই তো? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো?
আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রাজীব, জি, রাজীব। জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আসলে নেটওয়ার্ক প্রবলেম। ছোট দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমরা আসলে আজকের এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সম্পর্কে অনেক কিছু জানলাম। আশা করি আপনারা অনেক কিছু জানতে পারছেন। তো আমরা আবার ভাইকে অ্যাড করে নিলাম। জি ভাইয়া, আমরা যেটা বলছিলাম আর কি, যে আসলে অন্যান্য ক্রাইমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সংশ্লিষ্ট থানা বা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে যে আমাকে মামলা দায়ের করতে হচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে সাইবার ট্রাইব্যুনালের যে বিষয়গুলো, অর্থাৎ সাইবার ক্রাইমের যে বিষয়গুলো, সেগুলো দেখভাল করার জন্যই একটা ট্রাইব্যুনাল রয়েছে। সেটা হচ্ছে বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনাল, যেটা আমাদের ঢাকায় অবস্থিত। তো আমরা জি। অ্যাডভোকেট জাফর ভাই, আমরা আসলে প্রায় শেষ মুহূর্তেই চলে আসছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আমন্ত্রণে আসার জন্য। যদি কিছু বলতে চান আমাদের গ্রুপ মেম্বারদের এবং যারা দেখছেন লাইভটাকে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান, এবং ডিজিটাল সিকিউরিটি সম্পর্কে আমরা যে আলোচনা করেছি এতক্ষণ, সেক্ষেত্রে আমাদের আসলে কতটা সচেতন থাকতে হবে সেই বিষয়টা দিয়ে যদি আপনি শেষ করেন। আচ্ছা, ধন্যবাদ রাজীব আপনাকে আমাকে এরকম একটি প্রোগ্রামে আমন্ত্রণ করার জন্য। আমার ছোট্ট প্রয়াস থেকে আমি যতটুকু জানি আপনাদের সাথে এই তথ্যগুলো শেয়ার করেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। বিষয়টা হলো যে এখন আমরা যেটা বলতেছি যে আমি শুরুতেই বলেছি যে ডেভেলপমেন্ট এবং ক্রাইম দুটো সমান্তরাল বিষয়, যেখানে ডেভেলপমেন্ট থাকবে সেখানে ক্রাইম থাকবে। তো ঠিক তাই আমাদের এই ইনফরমেশন টেকনোলজির ব্যাপক উন্নয়ন হচ্ছে বাংলাদেশে, এবং ব্যাপক উন্নয়ন করার ফলে এটার প্রয়োগ এবং মিসইউজ, অ্যাবিউজ এবং ইউজ, এটা সবগুলি বাড়ছে। তো সেজন্য আপনাকে আমাদেরকে সবাইকে সচেতন থাকতে হবে, সত্যিকার অর্থেই খুবই সচেতন থাকতে হবে, যে আমার মনের অজান্তেও যেন কোনো ভুল না হয়। আপনার ভার্চুয়াল সিস্টেম, সাইবার সিস্টেম কিংবা টেকনোলজি সিস্টেম ব্যবহার থেকে শুরু করে ইভেন আপনার যেই অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে, আপনি যে হ্যান্ডসেটটা ব্যবহার করেন সেই হ্যান্ডসেটটা ব্যবহার করার ক্ষেত্রেও আপনাকে সচেতন থাকতে হবে। কারণ আপনার যদি অ্যান্ড্রয়েড, আমরা আপনি একটা একটা জায়গায় একটা সেমিনারে আমি এক্সপার্ট উনি বলেছেন যে অ্যান্ড্রয়েড মোবাইল যদি আমরা ব্যবহার করি, তাহলে দেখা যাচ্ছে আমার আমার ইনফরমেশন লিক হয়ে যাচ্ছে, আমি কোথায় আছি কি করছি সে তথ্য তাদের কাছে চলে যাবে। অর্থাৎ বিষয়টা খুবই ভালনারেবল। ঠিক তেমনি এই এই ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে, ভার্চুয়াল সিস্টেম ব্যবহার করতে, সাইবার সিস্টেম ব্যবহারের ক্ষেত্রে, তথ্য প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে। আমার তথ্যটাকে কেউ যেন মিসইউজ না করতে পারে। ঠিক শুধু তাই না, আপনি একটা তথ্য দিলেন ভালো, আপনি মিষ্টি খাচ্ছেন, আপনি এই তথ্যটা দিলেন, কিন্তু এইটাকে দেখবেন যে যারা দুষ্কৃতিকারী, যারা অপরাধী, তারা এই অন্যভাবে এটাকে ব্যবহার করতেছে। তো সেজন্য যে জিনিসটার কোনো প্রায়োগিক ব্যাখ্যা নাই, প্রয়োজনীয়তা নাই, হ্যাঁ, তাহলে সেই জিনিসগুলি আপনার সোশ্যাল মাধ্যমে আপলোড করা কিংবা এই জাতীয় কোনো ব্যবহার করার থেকে আপনারা বিরত থাকবেন। আমার আমার এই দর্শকদের প্রতি এই হলো আমার অনুরোধ রইল। অবশ্যই আপনার ডিজিটাল সিস্টেম কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন, হ্যাঁ, তবে সেটা যেন আপনার প্রয়োজনে করেন, অপ্রয়োজনে কোনো কিছু করার চেষ্টা করবেন না। কারণ যে আমাদের এই আইনে, ডিজিটাল সিকিউরিটি আইনে একটা জিনিস আছে যে আপনি যদি প্রবেশ করেন, অনুপ্রবেশ করেন অনুমতি ব্যতীত, তাহলেই একটা অপরাধ। আপনি প্রবেশ করে কিছু করলেন না, কিন্তু প্রবেশ করলেন, তাহলেই আপনার অপরাধ করে ফেললেন। তো মনের ভুলেও যদি আপনি প্রবেশ করে ফেলেন, সেটাও কিন্তু আপনার অপরাধ হয়ে যাবে। ভবিষ্যতে হয়তো বা আপনার ম্যানসিয়া ছিল কিনা ছিল না সেটা পরের বিষয়, কিন্তু আপনার যে প্রাথমিক হয়রানিটা হবে, সেই প্রাথমিক হয়রানিটা কিন্তু ব্যাপক, আপনার জীবনে এটা একটা বড় ধরনের ক্ষতি নিয়ে আসতে পারে। তো সেই জন্য এই এই জাতীয় বিষয়গুলি ব্যবহারের ক্ষেত্রে আপনাকে অনেক অনেক বেশি সচেতন থাকতে হবে। যেখানে আপনি পারেন না, সেখানে আপনি এক্সপার্টের সুযোগ সহযোগিতা নিবেন, আর যেটা পারেন সেটা ব্যবহারের জন্য সতর্ক থাকবেন। অসংখ্য ধন্যবাদ অ্যাডভোকেট জাফর ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফেসবুক গ্রুপ বঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে। এবং আশা করি আমাদের আজকের এই আলোচনা থেকে আসলে অনেকে অনেক কিছু কিছুটা হলো ওরা অনেক কিছু জানতে পারছেন, এবং কিছুটা হলো ওরা আমার মনে হয় যে সচেতন থাকবেন। কারণ এই তথ্য প্রযুক্তির যুগে আসলে আমি জানি না এই ধরনের কোনো কথা আসলে আইনে প্রাধান্য দেয় না। আপনাকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
এবং আমরা প্রতিদিন মানে আমার মনে হয় যে একজন ব্যক্তি প্রতিদিন অনেকেই যে আপনার দিনে বা সন্ধ্যায় সবসময় দেখা যাচ্ছে ফেসবুকে থাকে। তো সেই ফেসবুক, ইউটিউব এগুলো ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা থাকতে হবে যেন আমরা ইচ্ছাকৃতভাবে কোনো ভুল না করি এবং কোনো অপরাধ যেন না করি। করলে এমন ধরনের অপরাধ করলে কিন্তু আসলে অনেক জামিন অযোগ্য ধারা রয়েছে যেগুলো আসলে সহজে জামিন পাওয়া যায় না। আর আমরা সবসময় গুজবের বিরুদ্ধে থাকবো, কারণ অনেক নিউজ দেখা যায় যে আসলে নিউজ শেয়ার করা হচ্ছে, আমরা না বুঝি আসলে শেয়ার করে দিচ্ছি, আসলে আপনি জানিও না যে এটা আসলে সত্য না মিথ্যা। কিন্তু আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে কিন্তু বলা আছে যে যদি আপনি শেয়ার বা কমেন্ট করেন যেটা আইন বিরোধী, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরোধী, তবে সেক্ষেত্রেও কিন্তু আপনি এই আইনের অধীনে অপরাধ হিসেবে গণ্য হবেন। সো সেক্ষেত্রে আমাদের সতর্কতা থাকতে হবে। আর আমরা যদি এটা সারমর্ম করি আজকের আলোচনায়, তাহলে আমাকে ফেসবুক ব্যবহার করতে সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে এবং কারো বিনা অনুমতিতে ভিডিও, কোনো তথ্য উপাত্ত এবং কোনো সত্য মিথ্যা এবং কারো মানহানিকর, আপত্তিকর কোনো বিষয় ফেসবুকে যদি আমি পোস্ট করে থাকি বা শেয়ার করে থাকি বা কমেন্ট করে থাকি, তাহলে সেটা আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সে আপনি একজন অপরাধী হিসাবে গণ্য হবেন। তো আজকে আমরা চমৎকার একটি আলোচনা করলাম। আর আমি মনে করি যে বাংলাদেশে একটা চমৎকার একটি আইন, এটা একটা খুবই দরকার ছিল, কারণ ইন্টারন্যাশনালি ভাবে কিন্তু অনেক ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিন্তু আছে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু ছিল না। কারণ কি এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে যে জিনিসটি ব্যাপকভাবে আমার কাছে মনে হচ্ছে যে আমরা বা আইনগতভাবে খুব ভালো একটা প্রতিকার পাচ্ছি, সেটা হচ্ছে ডিজিটাল মাধ্যমে কিন্তু অনেক ফ্রড করতেছে, অনেকে ট্রেড করতেছে। আহ, তারপরে ডিজিটাল সিকিউরিটিও দেখা যাচ্ছে যে আহ, আহ, আসলে অনেকে ব্যবহার করে আমাদেরকে অনেক প্রতিপন্ন করে। তো এই আইনটা খুবই দরকার ছিল, এই আইনটা হয়তো দরকার ছিল। আমি মনে করি এটা একটা চমৎকার আইন, এবং যারা এই আইনের শিকার হচ্ছেন আপনাদের জন্য একটা চমৎকার প্রতিকারের ব্যবস্থা রাখা হয়েছে। তা আমরা সবসময় বলে থাকি যে আসলে আমরা যখনই একটা আইন সরকার যখনই একটা আইন পাশ করে, সে আইন সম্পর্কে আমাদেরকে জেনে নিতে হবে। আমরা যদি আইনটাকে জানতে জানি, হবে। তাহলে আমরা অনেক সতর্ক থাকতে পারবো। এবং সতর্ক থাকলে এবং জানলে আমার দ্বারা কিন্তু কোনো অন্যায় এবং অপরাধ হওয়ার সম্ভাবনা নেই। তাই আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে আসলে আহ, নতুন কোনো আইন আসলো কিনা বা সরকার কি নতুন নিয়ম করলো, সেই বিষয়গুলোকে আমাদেরকে গুরুত্ব সহকারে দেখতে হবে। কারণ কি হচ্ছে যে আপনার একটা ভুলের কারণে শুধু আপনার জীবনই ক্ষতি হবে না, আপনার পরিবারও ক্ষতি হবে। আপনার এই একটা অপরাধের জন্য কিন্তু আবার অন্য আরেকজনও উৎসাহিত হচ্ছে। তা আমরা এমন কোনো অপরাধকে সাপোর্ট না করি, এমন কোনো গুজবকে শেয়ার না করি, কোনো কমেন্ট না করি, সেগুলো থেকে আমরা বিরত থাকি এবং রাষ্ট্রের আইন সম্পর্কে আমরা সবসময় জানার চেষ্টা করি। আজকের মতো আমাদের এই লাইভ থেকে বিদায় দিচ্ছি। আবারও দেখা হবে অন্য একটি টপিক নিয়ে আরেকদিন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ঈদ মোবারক।